সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ছাত্রলীগ নেতার স্ত্রী স্বর্ণালী ও তার ছেলের মৃত্যু সম্পর্কে গণমাধ্যমের প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্য সরকারি বিবরণ এবং পরিবারের বিবৃতির সাথে সাংঘর্ষিক। এই ঘটনাটি কেবল একটি পরিবারের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং বাংলাদেশের রাজনীতি, ক্ষমতা, সামাজিক বৈষম্য, পারিবারিক সহিংসতা, লিঙ্গগত অসাম্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা, এই সবকিছুর একটি জটিল সংযোগস্থল। কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার ৯ মাস বয়সী সন্তান নাফিস শেহজাদ খানের মৃত্যুকে ঘিরে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলোর উত্তর এখনও অস্পষ্ট, পরস্পর বিরোধী এবং অনেক ক্ষেত্রেই রাজনৈতিক ও সামাজিক স্বার্থে আচ্ছন্ন। সামাজিক মাধ্যমে তুমুল আলোচনায় আসা এই হৃদয় বিদারক ঘটনার আদ্যোপান্ত নিয়ে আজকের আয়োজন। প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে তা হলো ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একক বয়ানটি তৈরি হয়, স্বর্ণালী আর্থিক অনটন ও স্বামীর কারাবাসের হতাশায় সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন, তা কত দ্রুত ও প্রশ্নহীনভাবে গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনায় অভাব, হতাশা এবং নারীর মানসিক দুর্বলতাকে প্রায়ই স্বয়ংক্রিয় ব্যাখ্যা হিসেবে হাজির করা হয়। এই প্রবণতা শুধু সাংবাদিকতার গাফিলতি নয়, বরং একটি গভীর সামাজিক মানসিকতার প্রতিফলন, যেখানে নারীর মৃত্যু মানেই তার নিজের ব্যর্থতা বা অসহায়ত্ব, আর পুরুষের ভূমিকা স্বাভাবিকভাবেই আড়ালে চলে যায়। কিন্তু এই ঘটনাটির ক্ষেত্রে পরিবারের একাধিক সদস্য, প্রতিবেশী এবং স্থানীয় প্রভাবশালীদের বক্তব্য সেই সহজ ব্যাখ্যাকে ভেঙে দেয়। স্বর্ণালীর পরিবার আর্থিকভাবে সচ্ছল, তার বাবার জমিজমা আছে, রাজনৈতিক পরিচয় আছে। স্বামী হাসান সাদ্দামের পরিবারও অত্যন্ত সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রভাব ও ব্যবসার সুবাদে আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছিল এমন প্রমাণ নেই। বরং দেখা যায় সাদ্দাম জেলে থেকেও ব্যবসা পরিচালনা করছেন, পরিবারের সদস্যরা প্রতিষ্ঠিত পেশায় আছেন। এই প্রেক্ষাপটে চরম দারিদ্র্যকে আত্মহত্যার প্রধান কারণ হিসেবে দাঁড় করানো তথ্যগতভাবে দুর্বল। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কারাবন্দী স্বামীর সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ। এই অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আবেগী ভাষায় ছড়িয়েছে তা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের প্রতি জনরোষ উস্কে দেয়। কিন্তু জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের বক্তব্য, লিখিত নথি এবং বিজ্ঞপ্তি সেই অভিযোগকে খণ্ডন করে। বাস্তবে দেখা যায় আইনগত সীমার বাইরে গিয়েই পরিবারকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তবুও প্রশ্ন থেকে যায়, এই গুজব এত দ্রুত কেন বিশ্বাসযোগ্য হয়ে উঠল? এর একটু উত্তর হলো, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থাহীন। ফলে সত্য যাচাইয়ের আগেই রাষ্ট্র নিষ্ঠুর, এই ধারণাটি সহজে গৃহীত হয়। তবে প্রশাসনের বক্তব্যই চূড়ান্ত সত্য এমন সিদ্ধান্তেও যাওয়ার সুযোগ নেই, কারণ এই দেশে বহুবার দেখা গেছে নথি ও বিজ্ঞপ্তির আড়ালে বাস্তবতা ভিন্ন। তাই এখানে সবচেয়ে বড় সমস্যা হলো স্বচ্ছ, স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্তের অভাব। স্বর্ণালীর বাবার করা হত্যা মামলা এই আস্থাহীনতারই বহিঃপ্রকাশ। তিনি নিজ কন্যার আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না, কিন্তু নাতির মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে, এই দাবি আসলে রাষ্ট্রীয় তদন্ত ব্যবস্থার প্রতি এক ধরনের চাপ। এই ঘটনার আরেকটি গভীর স্তর হলো স্বর্ণালী ও সাদ্দামের দাম্পত্য সম্পর্কের ইতিহাস। পারিবারিক সম্মতি ছাড়া বিয়ে, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, ক্ষমতাশালী পুরুষের প্রভাব, এই সব উপাদান দক্ষিণ এশিয়ার সমাজে নারীর জন্য দীর্ঘমেয়াদী মানসিক চাপের রূপ নেয়। স্বর্ণালীর পাঠানো বার্তা থেকে স্পষ্ট যে তিনি শ্বশুরবাড়িতে নিজেকে একা, অবহেলিত এবং অপমানিত বোধ করতেন। দুইমুখ পরিবার কথাটি আসলে একটি গভীর বিশ্বাসভঙ্গের প্রকাশ। এই মানসিক চাপ গর্ভাবস্থা ও সন্তানের জন্মের পর আরও তীব্র হওয়া অস্বাভাবিক নয়। সাদ্দামের প্রতিক্রিয়াও এখানে গুরুত্বপূর্ণ। স্ত্রীর অভিযোগকে তিনি গুরুত্ব না দিয়ে বরং তাকে ঝামেলা সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেন এবং শ্বশুরকে পাঠানো ভয়েস নোটে হুমকির ভাষা ব্যবহার করেন। এটি শুধু দাম্পত্য কলহ নয়, বরং ক্ষমতার ভাষা। রাজনীতির সঙ্গে যুক্ত অস্ত্র বহনের অভিযোগ থাকা একজন পুরুষ যখন স্ত্রীর বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার করেন, তখন সেটি মানসিক নির্যাতনের স্পষ্ট ইঙ্গিত দেয়। রাজনৈতিক প্রেক্ষাপট এই ঘটনাকে আরও জটিল করে তোলে। সাদ্দাম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘনিষ্ঠদের সঙ্গে তার সম্পর্ক, অতীতে সহিংস কর্মকাণ্ডের অভিযোগ, এসব তাকে কেবল একজন স্বামী নয়, বরং একটি রাজনৈতিক চরিত্রে পরিণত করে। ফলে তার পরিবারের ভেতরের সহিংসতা বা চাপকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না। বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতা প্রায়ই ব্যক্তিগত জীবনে দায় মুক্তির সংস্কৃতি তৈরি করে। প্রশ্ন ওঠে, এই ক্ষমতার ছায়াকে স্বর্ণালীর জীবনে ভয় ও নিরুপায়ত্ব তৈরি করেছিল? সবচেয়ে বিতর্কিত দিক হলো শিশুটির মৃত্যু। স্বর্ণালীর আত্মহত্যা এককভাবে ব্যাখ্যা করা গেলেও ৯ মাসের শিশুর মৃত্যু সহজে ব্যাখ্যা করা যায় না।
বালতির ভেতরে পাওয়া গেছে এই বিবরণ এবং সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিতে শিশুকে মেঝেতে দেখা যাওয়ার বিষয়টি একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক তথ্যই ইঙ্গিত দেয় ঘটনা সম্পর্কে এখনও সম্পূর্ণ সত্য সামনে আসেনি। এখানে ফরেনসিক প্রতিবেদন, মৃত্যুর সময় নির্ধারণ, শরীরে আঘাতের চিহ্ন এসবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে এসব তদন্ত প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও প্রভাবের কারণে প্রশ্নবিদ্ধ হতে পারে। গণমাধ্যমের ভূমিকা এখানে বিশেষভাবে সমালোচনার দাবি রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বয়ান যাচাই না করে মূলধারার সংবাদে তুলে ধরা সাংবাদিকতার নৈতিক ব্যর্থতা। আত্মহত্যা ও শিশু মৃত্যুর মতো সংবেদনশীল বিষয় দায়িত্বশীল প্রতিবেদন না হলে তা কেবল গুজবই ছড়ায় না, বরং ভুক্তভোগীদের স্মৃতি ও ন্যায় বিচারের সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করে। অভাবের কারণে মা সন্তান হত্যা, এই ধরনের শিরোনাম সমাজে নারীর প্রতি সহানুভূতির বদলে এক ধরনের নৈতিক বিচার তৈরি করে। এই ঘটনায় আরেকটি দিক হল প্রতিবেশী ও স্থানীয় সমাজের ভূমিকা। প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবার নিয়মিত খোঁজখবর নিত, বাজার করত। অর্থাৎ স্বর্ণালী পুরোপুরি সামাজিকভাবে বিচ্ছিন্ন ছিলেন এমন দাবি করা কঠিন। কিন্তু সামাজিক উপস্থিতি আর মানসিক নিরাপত্তা এক জিনিস নয়। বহু নারী পরিবার ও সমাজের মাঝেও চরম একাকিত্বে ভোগেন, বিশেষ করে যখন তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হয় না। সবশেষে প্রশ্ন দাঁড়ায়, এই ঘটনার সত্য উদ্ঘাটন হবে কিনা। দুটি মামলা হয়েছে, তদন্ত চলছে, এগুলো আনুষ্ঠানিক তথ্য। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক পরিচয়, সামাজিক প্রভাব এবং প্রশাসনিক সীমাবদ্ধতা মিলিয়ে ন্যায় বিচার প্রায় অনিশ্চিত। স্বর্ণালীর বাবা যে প্রশ্ন তুলেছেন সেটি মূল প্রশ্ন। শিশুটির মৃত্যুর জন্য কে দায়ী? এই ঘটনা আমাদের বাধ্য করে আরও বড় প্রশ্ন ভাবতে। আমরা কি প্রতিটি নারীর মৃত্যুকে সহজ ব্যাখ্যায় শেষ করে দিতে চাই? আমরা কি রাজনৈতিক সহিংসতা ও ক্ষমতার সংস্কৃতিকে ব্যক্তিগত জীবনের বাইরে রাখতে পারি? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কি সত্যিই চাই এই ধরনের মৃত্যুর পেছনের জটিল সত্যগুলো উন্মোচিত হোক, নাকি আবেগী গল্পেই সন্তুষ্ট? স্বর্ণালী ও নাফিসের মৃত্যু যদি কেবল আরেকটি সংবাদ হয়ে হারিয়ে যায়, তবে তা হবে শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের ব্যর্থতা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।